প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ক্লাস 8 এর আমাদের ল্যাবরেটরি বিজ্ঞান বইয়ের যে অধ্যায় আছে সেখান থেকে আলোচনা করব। তো আমি এখন নবম সেশন নিয়ে তোমাদের আলোচনা করব। তো এর আগের যে সেশনগুলো সেগুলো তোমরা আমার প্লেলিস্ট থেকে দেখে নিবা। তো চলো শুরু করা যাক। আমাদের এই যে সেশনটাতে সেখানে বলছে যে আগের সেশনগুলো আলোচনা থেকে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে কোন মৌল এবং অন্য কোন মৌলের সঙ্গে কিভাবে ইলেকট্রন বিনিময় বা শেয়ারের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেবে। ইতিপূর্বে তোমরা প্রতীক ও সংকেত সম্পর্কে ধারণা পেয়েছো, অতঃপর একটু ঝালাই করে নিতে অনুসন্ধানী পাঠ্য বইয়ের রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে প্রতীক, সংকেত ও যোজনী ও আণবিক সংকেত লেখার নিয়ম অংশটুকু পড়ে নাও এবং জোড়ায় আলোচনা করে বুঝে নাও। প্রতীক, সংকেত, যোজনী আর তোমার থেকে আর কি আণবিক সংকেত থেকে লেখার নিয়ম আর কি। তো চলো আমরা দেখে নিই আর কি কি বলছে তোমাদের এখানে, যে এই যে প্রতীক, সংকেত এবং যোজনী। তো আগের শ্রেণীতে তোমরা জেনেছো বিজ্ঞানীগণ পৃথিবীর সকল পদার্থকে তাদের গঠন অনুসারে দুই শ্রেণীতে ভাগ করেছে, আর তা হচ্ছে এই যে মৌলিক পদার্থ আর একটা হলো যৌগিক পদার্থ। তো বিজ্ঞানীরা এ পর্যন্ত মোট তোমার কত 118টি মৌলিক পদার্থের সন্ধান পেয়েছেন। তো তা সাধারণত এসব মৌলের পুরো নাম না লিখে ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম একটি অথবা দুইটি অক্ষর দিয়ে সংক্ষেপে মৌলটিকে প্রকাশ করা হয়। তো মৌলটিকে প্রকাশ করতে গেলে কিভাবে প্রকাশ করা হয়? নিয়মটা হলো যে প্রথম অক্ষরটা দিয়ে অথবা প্রথম দুইটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এবং নামগুলো সাধারণত ল্যাটিন অক্ষর বা ইংরেজি হাতের অক্ষর দিয়েও প্রকাশ করা হয়। তো মৌলের পুরো নামের এই সংক্ষিপ্ত রূপটাকে বলা হয় প্রতীক। তো সংক্ষিপ্ত আকারে কোনো কিছু প্রকাশ আর কি কোনো কিছুকে প্রকাশ করাকে বলা হয় প্রতীক। যেমন তোমার নাম যদি হয় সাগর, তাহলে দেখা যাচ্ছে সাগর নাম লিখতে কি লাগে? SAGOR, সাগর। আমি সাগরের প্রতীকটা লিখলাম S দিয়ে, এটা প্রতীক হয়ে গেল। এখন তোমার নাম যদি আমি লিখি নাবিল, তাহলে NABIL, নাবিল। নাবিলকে আমরা কি প্রতীক লিখবো? প্রতীকটা ধরি যদি আমরা, সেটাকে আমরা ধরবো N দিয়ে। তো জাস্ট এইভাবেই যেন হাইড্রোজেনের প্রতীক কি আমরা দেখো, এখানে প্রথম অক্ষরটা হলো H, তাহলে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H। অক্সিজেনের প্রথম অক্ষর আছে O, তাহলে অক্সিজেনের প্রতীক হলো O। এইভাবে করে প্রত্যেকটা মৌলের আর কি এভাবে করে লিখতে হবে। আবার কোন মৌল বা যৌগের অনুসংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। তো এটা গেল প্রতীক, আর এখন হলো সংকেত। এখন এটার মধ্যে পার্থক্য কি? যে কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে। এখন অণু কি জিনিস আর পরমাণু কি জিনিস? তো আমরা জানি তোমার পদার্থের ক্ষুদ্রতম কণাকেই আমরা অণু পরমাণু বলি। তো কিছু অণুগুলো নেই আর কোনো পরমাণু নেই আর কি অণু তৈরি হয়, গঠিত হয়। চলো আমরা একটু মানে সামনে এগুলো বুঝতে পারবো যে কোনো অণুর সংকেত থেকে এতে বিদ্যমান পরমাণুর গুলো বোঝা যায়। তাহলে সংকেত থেকে আমরা বুঝতে পারবো যে কি কতগুলা পরমাণু আছে এবং কয়টা অণু আছে এই জিনিস একটা তোমার মৌল একটা যৌগতে, সেটা বুঝতে পারবো। তো দেখো এখানে হাইড্রোজেনের অণুর সংকেত হলো H2। এখন এই যে H2 বলছে, তো এই H2 তে এটা H2 মানে কি? এখানে H2 বলছে, তাহলে এখানে এখানে H এর নিচে 2 আছে, তাহলে হাইড্রোজেনের দুইটা পরমাণু। আর দেখো H এর আগে এখানে কিছু নাই, তাহলে আমরা বলবো এক অণু। যদি এখানে 2 থাকতো তাহলে বুঝলাম দুই পরমাণু, যদি না থাকে তাহলে সেটা বলবো আমরা এক অণু। তাহলে এক অণু হাইড্রোজেনে কয়টা পরমাণু আছে? দুইটা পরমাণু আছে হাইড্রোজেনের। অর্থাৎ হাইড্রোজেনের অণুতে দুইটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। হাইড্রোজেন ক্লোরাইডের অণুতে অণুর সংকেতটা কি বলছে? HCl। তাহলে এখানে কি আছে? হাইড্রোজেনের একটা পরমাণু আছে, দেখো হাইড্রোজেন কিছু নাই মানে এক আছে, আর ক্লোরিনের নিচে কিছু নাই মানে ক্লোরিনের একটা পরমাণু আছে। তাহলে হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত হলো HCl। তাহলে এখানে হাইড্রোজেন ক্লোরাইডের মোট কয়টা পরমাণু যদি আমরা ধরি, তাহলে এখানে একটা হাইড্রোজেনের আর ক্লোরিনের একটা, তাহলে দুইটা পরমাণু। এই যে কথাটা এখানে বলা হয়েছে যে হাইড্রোজেন ক্লোরাইড অণুতে একটি হাইড্রোজেন পরমাণু আর একটি ক্লোরিন পরমাণু রয়েছে। এখন কোন যৌগের সংকেত লেখার জন্য সেই যৌগের মৌল যোজনীগুলো তোমার সম্পর্কে ধারণা থাকতে হবে। মৌলগুলো একে অন্যের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে এবং যোজনীর মাধ্যমে আমরা জানতে পারি যে কিভাবে একটি মৌলের পরমাণু অন্য মৌলের পরমাণুর সাথে যুক্ত হতে পারে। আর সহজভাবে বোঝার জন্য আমরা মৌলিক পদার্থের যোজনীকে এক একটি হাতের সাথে তুলনা করতে পারি। তাহলে যোজনীকে আমরা কি হিসাবে তুলনা করতে? যোজনী মানে হলো তোমার হাত। এখন একটা মৌলের জয় যোজনী যদি এক যোজনী এক হয় তাহলে তার হাত ধরবো এক, যদি যোজনী হয় দুই তাহলে আর হাত ধরবো দুই, যোজনী যদি চার হয় তাহলে তার হাত ধরবো চার। তো এইভাবে এটাকে আরো সহজভাবে বোঝানোর জন্য মৌলিক পদার্থের যোজনীকে এক একটি হাতের সাথে তুলনা করতে পারি। সে যে মৌলের যতগুলো যোজনী হবে তার যতগুলো হাত তার যোজনী হবে তত। যেমন এখানে বলছে যে হাইড্রোজেন এবং ক্লোরিন উভয়েরই যোজনী এক। এখন তারা উভয়কে আমরা এক হাত বিশিষ্ট
মৌল হিসাবে কল্পনা করতে পারি। এখন বলছে হাইড্রোজেনেরও যোজনী এক, ক্লোরিনেরও যোজনী এক। তাহলে এখানে যদি আমরা এখানে হাইড্রোজেন লিখেছি, দেখো এই যে হাইড্রোজেনের যোজনী আমরা কত দিয়েছি, একটা দাগ দেওয়া আছে, তার মানে হাইড্রোজেনের হাত হলো এক এবং আর যোজনীয় এক, ক্লোরিনের যোজনীয় এক। তাহলে ক্লোরিনের দেখো কয়টা হাত দাগ দিয়েছি আমরা, একটা দাগ দিয়েছি, তাহলে এরও হাত হলো এক। এখন যদি হাইড্রোজেন ক্লোরাইডকে আমরা যদি একসাথে লিখতে যাই, দেখো এখানে হাইড্রোজেন দিয়েছি আর এখানে ক্লোরিন দিয়েছি, তাহলে দেখো এখানে এর একটা হাত। আবার যদি আমরা এটাকে তোমরা যদি বলো যে এটা তো গেল হাইড্রোজেনের হাত, তাহলে ক্লোরিনের হাত কত, তাহলে বুঝতে হবে যে এর ভিতরেই এই সাইডে আবার এইভাবে করে ক্লোরিনের হাত আছে। এবং তবে সেটা কিভাবে আছে, এর এখানে আমরা যদি এইভাবে করে দিতে যাই তাহলে এখানে 1 2 2 হয়ে যাবে। ওই জন্য তোমরা এইভাবে দিবা না, মনে করবা যে ওর ভিতরেই আর একটা হাত আছে। সরি, হ্যাঁ, তাহলে এই যে হাইড্রোজেনের একটা হাত গেল, আবার ক্লোরিনও একটা হাত দিয়ে ধরে আছে। তোমরা যদি দুই বন্ধু থাকো, দেখো যে একজন আরেকজনের ঘাট ধরে আছো, তাহলে দুইটা হাত, তোমারও হাত তারও হাত, মনে হবে যে একটা হাতের সাথে মিশে গেছে। এই হাতের ভিতরে এরও হাত আছে, এরও হাত আছে। তাহলে এইভাবে যদি লেখা থাকে, তাহলে হাইড্রোজেনেরও একটা হাত ধরবো আমরা, ক্লোরিনেরও একটা হাত ধরবো, যার মানে হচ্ছে হাইড্রোজেনের যোজনী এক, ক্লোরিনের যোজনী এক। এখন এখানে যদি দেখো আমরা পানির কথা যদি ধরি, তাহলে পানির সংকেত কত, H2O। তাহলে পারে এই যে H2O। এখন তো দেখো এখানে যখন অক্সিজেনের যোজনী কত, অক্সিজেনের যোজনী হলো 2। এখন দেখো অক্সিজেন, এটা যদি আমরা অক্সিজেন ধরি, তাহলে এই অক্সিজেনের যোজনী যেহেতু 2, তাহলে অক্সিজেন দুইটা হাত হবে, এই যে এটা একটা হাত আর এই হলো এই যে এটা একটা হাত। আর হাইড্রোজেনের যোজনী হলো, হাইড্রোজেন এখানে কয়টা আছে, দুইটা, তাহলে হাইড্রোজেন এই যে এখানে দিয়ে দিলাম একটা, এই হাতের সাথে আর এই হাতের সাথে একটা। এখন হাইড্রোজেনটাকে কি করতে হবে, আলাদা আলাদা ভাবে তোমাকে চিন্তা করতে হবে। তাহলে হাইড্রোজেনের সাথে এখানে দেখো এর হলো একটা হাত আর এই হাইড্রোজেনের হলো একটা হাত, তাহলে এটা এই তোমার অক্সিজেনের হাতের সাথে আর এই হাইড্রোজেনের হাত আজকে মিলেমিশে আছে। বুঝতে পারছো? তাহলে পরে অক্সিজেনের যোজনী আমরা 2 পেলাম, আর হাইড্রোজেনের যোজনী যদি আমরা চিন্তা করি, তাহলে এখান থেকে এই হাইড্রোজেন হলো আলাদা, তাহলে এই হলো একটা হাত। আবার একেও যদি আলাদাভাবে চিন্তা করি, এরও হলো একটা হাত। তার মানে হাইড্রোজেনের যোজনী 1 আর অক্সিজেনের যোজনী হলো 2। তো এভাবে তোমরা চিন্তা করবা। তাই হাইড্রোজেন ও ক্লোরিন দিয়ে গঠিত হাইড্রোজেন ক্লোরাইড সংকেত হচ্ছে HCl, অক্সিজেনের যোজনী 2। তাহলে আমরা কল্পনা করতে পারি অক্সিজেনের একটি পরমাণুর 2টি হাত রয়েছে, যার মাধ্যমে অক্সিজেন একযোজী বা এক হাত বিশিষ্ট 2টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। এই যে এটা আর কি যেটা বলেছে, আমি এর উপরে যেটা তোমাদেরকে দেখালাম। এই কারণে পানির সংকেত হলো কত, H2O। হাইড্রোজেন ক্লোরাইড ও পানির অণুকে নিম্নরূপ ভাবে দেখার জন্য, এখানে যদি হাইড্রোজেন ক্লোরাইডকে দেখাও, তাহলে এই দেখো এখানে হাইড্রোজেনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, এভাবে করে বোঝা গেছে আর কি। উপরের উদাহরণ থেকে বোঝা যায় কোন মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। এখানে দেখো অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, 2টা, তাহলে অক্সিজেনের যোজনী কত, 2। আবার দেখো এখানে ক্লোরিন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, একটা, তাহলে ক্লোরিনের তোমার যোজনী কত, 1। তাহলে এই কথা হিসাবে বলছে যে কোন মৌলের যোজনী হলো ওই মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তাহলে জয়টা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে তার যোজনী হলো তত। উল্লেখ্য, কোন যৌগ গঠনের সময় খেয়াল রাখতে হবে যেন মৌলের সবকটি যোজনী কাজে লাগে, কোনো হাত যেন ফাঁকা না থাকে। এখন এখানে একটা তোমাদেরকে নিজে করো কাজ দিয়েছে, যেমন নাইট্রোজেনের যোজনী 3 এবং এখানে কার্বনের যোজনী 4 লেখা আছে, তো এখানে তোমার কার্বনে হবে না, এখানে হবে হাইড্রোজেন। হাইড্রোজেনের যোজনী কত হবে, 1। তোমরা কি যোজনী ব্যবহার করে নাইট্রোজেন ও হাইড্রোজেন দ্বারা গঠিত অ্যামোনিয়ার সংকেত লিখতে পারবে? অ্যামোনিয়ার সংকেত NH3। তাহলে পরে দেখো এখানে নাইট্রোজেনের যোজনী কত, নাইট্রোজেনের যোজনী হলো 3 আর হাইড্রোজেনের যোজনী আমরা জানি এখানে হলো 1। তাহলে 1 তোমার না লিখলেও হবে, কিছু না থাকলে বুঝে নেবো 1। আর একটা এখানে জিনিস খেয়াল রাখবা, এই যে এর যোজনী থাকবে এর নিচে আর এর যোজনী থাকবে এর নিচে, উল্টা পাল্টা করে। এখানে দেখো নাইট্রোজেনের যোজনী থাকবে হাইড্রোজেনের নিচে আর হাইড্রোজেনের যোজনী থাকবে নাইট্রোজেনের নিচে। দেখো নাইট্রোজেনের যোজনী 3 লিখেছি আমি হাইড্রোজেনের নিচে, আর হাইড্রোজেনের যোজনী হলো 1, এটা হবে লিখেছি আমি নাইট্রোজেনের নিচে। আর কি এটা খেয়াল রাখবা যে যোজনীটা উল্টা পাল্টা, একজনের যোজনী আরেকজনের নিচে বসবে, জিনিসটা খেয়াল রাখবা। একই ভাবে তোমরা কি কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত মিথেনের সংকেত লিখতে পারবে? মিথেনের সংকেত হলো CH4। তাহলে এখানে দেখো কার্বনের যোজনী কত, 4, যেহেতু এটা হাইড্রোজেনের নিচে আছে, আর হাইড্রোজেনের যোজনী কত,
এক, যেটা কার্বনের নিচে আছে। এইভাবে করে তোমার উল্টাপাল্টা করে লিখতে হবে। এখানে উল্লেখ্য কোন কোন মৌলের একাধিক যোজনী থাকতে পারে, যেমন সালফারের যোজনী 2 ও 4। তো সালফারের যোজনী কখনো 2 ও হয়, কখনো 4 হয়, এগুলোকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। আবার দেখো আয়রনের যোজনী 2, আবার কখনো হয় 3, তো সেগুলোকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। তো এগুলো পরবর্তীতে তোমরা জানতে পারবা। তো এখন আমরা পরবর্তী ইসে যাই। এখানে তোমাদের একটা ছক দেওয়া আছে, ছকটা তোমরা একটু মুখস্থ করে নিবা যে কার যোজনী কত আর কি। হ্যাঁ, এখানে এই ছকটা মুখস্থ করে নিবা। এখন তারপরে বলছে মৌলিক পদার্থের পরমাণুর মতো কিছু পরমাণু গুচ্ছ যৌগ গঠনে অংশ নেয় এবং তারা স্বাধীনভাবে থাকতে পারে না। এই জাতীয় পরমাণু গুচ্ছকে যৌগমূলক বা রেডিক্যাল বলা হয়। তাহলে পরমাণু গুচ্ছ, যারা গুচ্ছ মানে কি বুঝো, যা একসাথে কোনো কিছু যদি থাকে। হ্যাঁ, যেমন এখানে দেখো তুমি, এখানে যে সালফেট SO4 দেওয়া আছে, সালফেট, তাহলে এখানে সালফার অক্সিজেন। হ্যাঁ, এটাকে তুমি আলাদা আলাদা করতে পারবে না। এরা থাকবে যখন, এরা কি থাকবে, এরা একসাথেই থাকবে। এটাকে তখন আমরা বলবো সালফেট আয়ন, এটাকে বলা হয়। আর এখানে দেখো কার্বনেট আয়ন, এখানে নাইট্রেট আয়ন, এখানে অ্যামোনিয়াম আয়ন। এভাবে করে এগুলার জন্য আবার আলাদা আলাদা যোজনী আছে। এখানে যেমন দেখো, এখানে যেমন হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2। এইভাবে করে এখানে যে সালফেটের জন্য আলাদা যোজনী, কার্বনেটের জন্য যোজনী, কিন্তু এগুলো এটা একসাথে গুচ্ছ আকারে থাকবে। তো দেখো এখানে তোমাদের বলেই দেওয়া হয়েছে যে এই যে নাইট্রেট ও অ্যামোনিয়াম উভয়ের যোজনী হলো 1। এই যে নাইট্রেট আর হলো অ্যামোনিয়াম উভয়ের যোজনী 1। তাহলে এখানে তুমি আলাদা করতে পারবে না যে নাইট্রোজেনের যোজনী, অক্সিজেনের যোজনী, এভাবে তোমাকে ধরলে এটা ভুল হয়ে যাবে। বা নাইট্রোজেনের যোজনী, হাইড্রোজেনের যোজনী, এভাবে ধরলে তোমার সেটা ভুল হয়ে যাবে। এটাকে তুমি কিভাবে একসাথে ধরবা, যে ব্র্যাকেট দেওয়া আছে একসাথে, নাইট্রেট এর যোজনী 1, অ্যামোনিয়ামের যোজনীও 1, আবার কার্বনের এর যোজনী হলো 2, আবার ফসফেটের যোজনী হলো 3। তো এইভাবে তোমরা এটা মোটামুটি মনে রাখবা আর কি। হ্যাঁ, তো এই গেল প্রতীক, সংকেত আর হলো যোজনী। তো এরপরে আমরা কি আছে চলো দেখে নিই। তাহলে এবার বলো তো, মিথেন অণুর সংকেত CH4, এ দ্বারা যৌগটি কি কি মৌল দিয়ে গঠিত এবং কতটি করে পরমাণু আছে বলতে পারবে? তোমার উত্তরটা নিচে লিখে রাখো। তো প্রথমে দেখো কার্বন, সি মানে কার্বন, এই পরমাণু মৌলের সংখ্যা কত? কার্বনের যোজনী হলো তোমার কত, পরমাণু কয়টা পরমাণু আছে? দেখো এখানে কার্বনের নিচে কিছু নাই, তার মানে কার্বন হলো একটা আছে। তারপরে দেখো এইচ, হাইড্রোজেন, হাইড্রোজেনের নিচে কত আছে? 4, তাহলে হাইড্রোজেনের পরমাণু আছে কয়টা? 4টা। খুব ইজি এটা আর কি, এভাবে করে তোমরা করবা, এরপরে যতগুলো সংকেত পারবা। তো যৌগের রাসায়নিক সংকেত লেখার জন্য যোজনী সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। অনুসন্ধানী পাঠ বইয়ে থেকে তোমরা যোজনী ও আণবিক সংকেত লেখার নিয়ম অংশটুকু আরেকবার ভালো করে পড়ে নাও, এবং তারপরে যে অংশটুকু আছে এইটা নিয়ে আলোচনা করব আমরা। তো চলো আমরা আণবিক সংকেতের অংশটুকু দেখে আসি। আণবিক সংকেত একটি যৌগের মধ্যে উপস্থিত মৌলের সংখ্যার সম্বন্ধে ধারণা প্রদান করে। প্রথমে মৌলগুলোকে তাদের নিজ নিজ প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়। যৌগে উপস্থিত মৌলসমূহ বা যৌগমূলের যোজনী সমান হলে সংকেত যোজনী লেখার প্রয়োজন হয় না, শুধু মৌল বা মূলকের পাশাপাশি লিখতে হবে। এখানে দেখো যখন ক্যালসিয়াম অক্সাইড, তারপরে বলছে অ্যামোনিয়াম ক্লোরাইড ইত্যাদি। তাহলে এখানে কি বলছে যে এই নিজ নিজ প্রতীক দ্বারা লেখা হয়। ক্যালসিয়ামের প্রতীক দ্বারা, এখানে অক্সিজেন প্রতীক, দুইটা মিলা হয়েছে ক্যালসিয়াম অক্সাইড। হ্যাঁ, তারপরে এই যে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, আর এখানে ক্লোরিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা অ্যামোনিয়াম মূলক। তো যা হোক, এইভাবে করে লিখতে হবে। তারপর একটা বলছে উভয় মৌলের বা মূলকের যোজনী কোনো নির্দিষ্ট সংখ্যার গুণিতক হলে ওই সংখ্যা দিয়ে যোজনীকে ভাগ করে মৌলসমূহের মধ্যে বিনিময় করে লিখতে হবে। যেমন দেখো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কার্বনের যোজনী হলো কত? কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইড দেখি কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী এখানে দেখতে হবে 4, এই যে উল্টা পাল্টা, এর যোজনী এই আর এর যোজনী এই। কার্বনের যোজনী 4 আর অক্সিজেনের যোজনী হলো 2। এখন এটা যেহেতু গুণিতক, মানে এটা 2 কে 4 কে উভয়কে 2 দিয়ে ভাগ করা যায়, তো সেটাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 2 1 কে 2, কার্বনের হচ্ছে এই 1, এই যে 1, আর হলো 2 দুগুনি 4, অক্সিজেনের হলো 2। তাহলে কার্বন ডাই অক্সাইডের সংকেত হলো CO2। এটা কিভাবে পেলাম আমরা? 2 দিয়ে। তাহলে কি আমি বলতে পারবো যে কার্বনের যোজনী 2 আর অক্সিজেনের যোজনী 1? না, এইভাবে বলতে পারবো না। এই যে কার্বনের যোজনী হলো এখানে আমাদের 4 আর অক্সিজেনের যোজনী 2, কিন্তু এটাকে আমরা কি করেছি, ভাগ করে ছোট করে নেওয়া হয়েছে, ওই জন্য আর কি সেটা এইভাবে করে প্রকাশ করব আমরা। তো উভয় মৌলের, তারপরে আমরা 3 নম্বর চলো, উভয় মৌলের বা মূলকের যোজনী ভিন্ন
বা অন্য কোনো নির্দিষ্ট সংখ্যা গুণিতক না হলে মৌলের তোমার যোজনী x বা x এবং b মৌলের যোজনী y হলে a b এর মৌল দ্বারা গঠিত সংখ্যাটি যৌগটির সংকেত হবে a b, এর নিচে y, b এর নিচে x। আমি যেটা আগেও বলেছি যে উল্টাপাল্টা, এর যোজনী হলো x মানে এর b এর নিচে লিখতে হবে, আর b এর যোজনী y এটা এর নিচে লিখতে হবে। তো এখানে আর কোনো কিছু আমাদের বোঝার নাই। আমি যেটা নিয়ে আরেকবার বলে দিচ্ছি, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামের যোজনী 3 আর অক্সিজেনের যোজনী 2, ওই জন্য এটাকে উল্টাপাল্টা করে লিখতে হবে। তো চলো আমরা অনুশীলনী বইয়ে আবার চলে যাই। এবার দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড নামের যৌগটিকে অ্যালুমিনিয়াম ও অক্সিজেন মৌলের সমন্বয়ে গঠিত। এই যে ফ্লো চার্ট যেটা আছে, এই ফ্লো চার্টে যৌগের সংকেতটা কি হবে, কি করে বের করে চলো আমরা দেখি। অ্যালুমিনিয়াম অক্সাইডে কি কি মৌল আছে এবং এদের যোজনী কত। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা আগে সংকেতটা লিখি, তাহলে অ্যালুমিনিয়াম আর এখানে কি কি আছে, অক্সিজেন আছে। অ্যালুমিনিয়ামের যোজনী কত, অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3 আর অক্সিজেনের যোজনী হলো 2। এখন দেখো যোজনী কি একই, অ্যালুমিনিয়াম আর অক্সিজেনের যোজনী কি একই? একই না। অ্যালুমিনিয়ামের 3 যেহেতু আলাদা আলাদা, একই না, তাহলে এখানে আমরা হ্যাঁ বলবো না, কি বলবো, এদিকে চলে এলাম আমরা, হলো না। এখন সংখ্যা দুইটা কি গুণিতক, এখানে কি গুণ করা যাচ্ছে 2 দিয়ে কোনো কিছু বা 3 দিয়ে? না, সেটা গুণিতক না, তাহলে এখানে আমরা না দিয়ে দিলাম। তারপরে আণবিক সংকেত কি হবে তাহলে? তার আণবিক সংকেত আমরা কি জানি, যে একজনের যোজনী আরেকজনের নিচে লিখতে হবে। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3 আর অক্সিজেনের যোজনী 2। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী লিখবো অক্সিজেনের নিচে আর অক্সিজেনের যোজনী লিখবো অ্যালুমিনিয়ামের নিচে। এইভাবে করে আমরা আণবিক সংকেতটা লিখতে পারবো। তো তারপরে আছে দশম একাদশ সেশন। তো ভিডিওটা আমি আর লম্বা করছি না, তোমরা মোটামুটি ভিডিওটা একটু বুঝে, দরকার হলে 2-1 বার দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবা, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, এবং এই অধ্যায়গুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। এগুলো এখন যদি না বুঝো তো তোমাদের কেমিস্ট্রি বুঝতে পরবর্তীতে সমস্যা হবে। তো কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো তোমাদেরকে একটা অনুরোধ, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবা এবং লাইক দিবা, তোমরা কমেন্ট করবা, তো এবং আমার পাশেই থাকবা। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।